আসসালামু আলাইকুম। আপনারা সকলে হয়তো ভালো আছেন। তো আজকে আসলে এত রাত্রে এই বিশেষ লাইভে আসার একটা কারণ হয়তো আপনারা সকলেই অনুমান করতে পারতেছেন, হয়তো বিশেষ কারণ ছাড়া এই সময় লাইভে আমি আসিনি কখনো। তো সারাদিন আজকে কিন্তু বেশ কিছু আলোচ্য বিষয় আর কি ঘটে গেছে সারা বাংলাদেশে, যেগুলো আসলে হিসেব টিকেস করলে দেখা যায় যে কোনো একটা অশোভনীয় সংকেতই কিন্তু। তো এর মধ্যে প্রথম যে বিষয়টা, যেটা হলো আমাকে আর কি সব থেকে বেশি মানে ভাবায় তুলছে, সেটা হচ্ছে আপনার সারা দেশে একযোগে সিরিয়াল অগ্নিকাণ্ড। দেখেন, অগ্নিকাণ্ড যে কোনো কারণেই ঘটতে পারে, আমি বলবো না যে ঘটে না অগ্নিকাণ্ড, স্বাভাবিক ক্রমে ঘটতেই পারে। বাট এইভাবে তো সিরিয়ালি একের পর এক বাংলাদেশের সব বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বিমানবন্দর, এরকম জায়গা তো আসলে একযোগে ভাবে আগুন ধরাটা আসলে কোনো স্বাভাবিক কিছুর ভেতর পড়ে না। তার উপরে দেশে যে রাজনৈতিক অস্থিরতা পরিবেশ চলতেছে, জুলাইয়ে আহত যোদ্ধাদের ওপর একদিক দিয়ে সরকারের নির্বিচারে হামলা চলতেছে, মামলা হইতেছে। অন্যদিকে ভারতীয় রয়ের এজেন্টরা পরিচয় গোপন করে বিভিন্নভাবে তারা বাংলাদেশে ঢুকতেছে। তো এই সবকিছু বিবেচনা করে আসলে আমার মনে হয় না যে অগ্নিকাণ্ডগুলা স্বাভাবিক। গত এক সপ্তাহ মানে আর কি গত 7 দিনের ভিতরে তিনটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল বাংলাদেশে। প্রথমটা ঘটছে মিরপুরে, একটা গার্মেন্টসে আগুন ধরলো, সেটা আপনারা সকলেই হয়তো জানেন। তারপরে যেই ইটা হলো সেটা হচ্ছে আপনার চট্টগ্রাম ইপিজেডে একটা পোশাক কারখানায় আগুন লাগলো। পুরো 7 তলা ভবন, পুরো 7 তলায় পুরো ছারখার হয়ে গেছে, কোনো কিছু না। অনেক মানুষও মারা যেতে পারতো, কপাল জোরে যাক কি হইতে পারে। তবে মিরপুর 10 নম্বরে যে মিরপুরে যে গার্মেন্টসটাতে আগুন লাগলো, সেটাতে প্রায় 17 জন মারা গেছে। বাট হোল বাংলাদেশে মিডিয়া কভারেজ চুপ, তাদের কোনো একটা প্রতিক্রিয়া নাই। 17 জন মানুষ মারা গেল, অথচ তাদের কোনো প্রতিক্রিয়া নাই। গেল, ঠিক আছে। এর পরবর্তীতে যে বিষয়টা সামনে আসছে সেটা হলো আজকে, গতকালকে আপনারা জানেন যে প্রহসনমূলক একটা জুলাই সনদ সই হয়েছে, যেটাতে কিন্তু বাংলাদেশে যে বিপ্লব 24 পরবর্তী বিপ্লবী যারা আছে তাদেরকে কিন্তু পুরোপুরি শেষ করে দেওয়ার কিন্তু একটা পায়তারা হয়ে গেছে। তো তো পরবর্তীতে যেটা আমরা দেখতে পারতেছি যে আজকে ঢাকা এয়ারপোর্টের যেই হজরত শাহজালাল বিমানবন্দরে যে কার্গো টার্মিনাল আছে, কার্গো টার্মিনালে হঠাৎ করে দুপুরের পরে আগুন লাগছে। তো এয়ারপোর্ট কর্মকর্তা যারা আছে, সিভিল এভিয়েশনের দাবি সেখানে হয়তো কোনো রাসায়নিক দ্রব্য থাকতে পারে, যেটার কারণে আর কি নাকি আগুন ধরতে পারে। তো আমার কথা, রাসায়নিক জিনিস থাকতে পারে, অস্বাভাবিক কিছু না, কারণ এটা কার্গো টার্মিনাল, এখানে সব মালামাল জিনিসই থাকে। তো এমন এমন কি পদার্থ আছে, মানে কেমিক্যাল বা এমন কোন তেজস্ক্রিয় পদার্থ একটা কার্গো টার্মিনালের ভিতর থাকে, যেটাতে এরকম ভয়াবহভাবে আগুন ধরে দিতে পারে। তো সবার প্রথমে যেটা আমি খেয়াল করলাম সেটা হচ্ছে যে বিমানবন্দরে একটা কার্গো টার্মিনালে মিনিমাম তো একটা সিকিউরিটি ব্যবস্থা থাকে, যেটা অগ্নি নিরাপক ব্যবস্থা। তো সাধারণতভাবে নর্মালি কিন্তু একটা অগ্নি নির্বাপক ব্যবস্থা যেভাবে থাকার কথা ছিল সেটা নেই। অনেকে বলতেছে যে বিমানবন্দরে হয়তো ছিল না। আচ্ছা, যদি তর্কের খাতিরে মানিয়ে নেই, এটা কার্গো টার্মিনালের ভিতরে সেমন কোনো একটা কিছু ছিল না, মানে অগ্নি নির্বাপক ব্যবস্থা কোনো তেমন কিছু ছিল না। তাহলে আমার প্রশ্ন যে সিভিল এভিয়েশনের তো নিজস্ব ফায়ার ফাইটিং ইউনিট সবসময় এয়ারপোর্টে মোতায়েন থাকে। আগুনটা এমন কিভাবে এত তাড়াতাড়ি ছড়াই যেতে পারে যে আগুন ছড়ানো মাত্রই একেবারে পুরো টার্মিনাল শুদ্ধ ধরে গেল, পুরো কার্গো টার্মিনাল, পুরো কার্গো ইয়ার্ড ধরে গেছে। মানে পুরো ভবন নিচতলা থেকে শুরু করে 4 তলা ভবন পুরোটা মানে ছারখার হয়ে যেতে সাথে সাথে।
মনে হয় যে কয়েক মিনিটের ভিতরে পুরো আগুন ছড়াই গেছে। এমন কি তেজস্ক্রিয় পদার্থ একটা কার্গো টার্মিনালে থাকে? একটা কার্গো টার্মিনালে আমরা যতটুকু জানি সমস্ত ধর আমদানি ও রপ্তানি জাতীয় পণ্য সেখানে স্টোরেজ করে রাখা হয়। তার মধ্যে দেখা যায় কোনো কিছু ক্ষেত্রে কিছু ফলমূল থাকে, কিছু ইম্পোর্টেড পোশাক থাকে, ইলেকট্রনিক্স ডিভাইস থাকতে পারে, যা অনেক ধরনের জিনিস এখানে থাকে। তবে যেটা সব থেকে মেইন বিষয়টা আমাদের কাছে সন্দেহ লাগতেছে সেটা হচ্ছে, এটা আদৌ কি কোনো দুর্ঘটনা ছিল নিছক, নাকি কোনো পরিকল্পনা করা হয়েছিল এটাকে আগুন তো ধরানো হয়েছে আসলে? কারণ আমরা পতিত আওয়ামী লীগ সরকারের সময়ও কিন্তু আমরা দেখছি এরকম ভাবে সিরিয়াল একটা কোন একটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এরকম সিরিয়াল অগ্নিকাণ্ড বা এরকম একটা সাজানো দুর্ঘটনা তারা তৈরি করছে, ন্যারেটিভ তৈরি করছে এরকম একটা জিনিস সাজানোর জন্য। তো এখন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী আসলে কি এমন কিছু হইতেছে কিনা সেটাও তো আমরা আসলে উড়াই দিতে পারি না একেবারে। তো প্রথমত যে জিনিসটা আমাদের ভাবা উচিত সেটা হলো, আমাদের বাংলাদেশের উপর কিন্তু ভারতের একটা নীল নকশা কিন্তু সবসময় পরিকল্পনা থাকে আমাদেরকে কিভাবে ধ্বংস করা যায়। ভারত সেটা সবসময় অল্টারনেটিভলি একটা প্ল্যান রেডি রাখে বাংলাদেশের জন্য। তো গতকালকে রাত্রে ইলিয়াস ভাইয়ের একটা প্রোগ্রাম আমি দেখলাম। তো ইলিয়াস ভাই একটা প্রোগ্রামে আর কি দেখাইলো যে ভারতীয় কিছু লোকজন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে তারা বাংলাদেশে ঢুকতেছে, এবং কি তাদেরকে খুব একটা সিকিউরিটি চেকিং করা হইতেছে না। এবং কি তাদের কাছে বাংলাদেশের পাসপোর্ট আছে, তাদের কাছে বাংলাদেশি আইডি কার্ড আছে, বাট তাদের কথাবার্তা চালচলন সম্পূর্ণ তারা ইন্ডিয়ান। তো একজন ইন্ডিয়ান মানুষ কিভাবে বাংলাদেশি পাসপোর্ট পায় আর বাংলাদেশি আইডি কার্ড ন্যাশনালিটি তার কাছে কিভাবে থাকে, এটা বলার আসলে কোনো বাহুল্য থাকে না যে পতিত স্বৈরাচার সরকারের যে দোসর যারা আছে তারা এখনো ক্ষমতায় অব্যাহত আছে। ক্ষমতা এখনো বহাল থাকার কারণে তারা এই ধরনের চক্রান্তগুলো আসলে অব্যাহত রাখছে। কিন্তু এই যে সিরিয়াল যে আগুনগুলো লাগতেছে, এটা কি আসলে কি নিছকই কোনো দুর্ঘটনা? আমার মনে হয় না কোনো ইঙ্গিতে। কারণ মিরপুর, তারপরে চট্টগ্রাম ইপিজেড, তারপরে এসে এখন বিমানবন্দরের কার্গো টার্মিনাল। দেখেন কিছু না কিছু তো ডেফিনেটলি এর ভিতরে আছে, কিছু না কিছু একটা রহস্য কাজ করতেছে, একটা ষড়যন্ত্রের ভিতরে পিছনে চলতেছে। নাহলে এই মুহূর্তে এত বছর এতদিন কিছু হয় না, সিরিয়াল একের পর এক মানে অগ্নিকাণ্ড ঘটতেছে, তাও যে সমস্ত বড় বড় শিল্প প্রতিষ্ঠান, বড় বড় সব স্পর্শকাতর জায়গাগুলা। এখন আপনি যদি বলেন যে স্পর্শকাতর জায়গা কোনগুলা, তো আপনি দেখেন যে ঢাকা যে বিমানবন্দরের যে কন্টেনার টার্মিনালে কিন্তু জেনারেলি কিন্তু আমাদের পার্সনদের কিন্তু যাওয়া এলাও না, কেউ যাইতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্পর্শকাতর জায়গা। চট্টগ্রাম ইপিজেডে পোশাক কারখানা, সেটাও একটা স্পর্শকাতর জায়গা। তো যত স্পর্শকাতর জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গায় কিন্তু আসলে টার্গেট করে করে অগ্নিকাণ্ড গুলা করতেছে, এবং অনেক প্রাণহানিও ঘটতেছে। তো আজকে বেলা 2:30টার দিকে মূলত আর কি আপনার শাহজালাল বিমানবন্দরে যে কার্গো ইয়ার্ড আছে, কার্গো ইয়ার্ডে আগুন লাগলো হঠাৎ করে। তারা বলতেছে কোনো তেজস্ক্রিয় পদার্থ থাকতে পারে যার কারণে হয়তো আর কি আগুনটা লাগতে পারে। তো তারপরে সেখানে প্রায় 28টা ইউনিট সাথে সাথে আর কি এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করছে। পাশাপাশি 3 বাহিনী, নৌ বিমান ও সেনাবাহিনী, তারাও সাথে সাথে হেলিকপ্টার দিয়ে পানি ছিটাইতেছে, সর্বোচ্চভাবে অগ্নি নির্বাপক ব্যবস্থা চেষ্টা করতেছে। এমন টার্মিনালের ভিতরে এমন কি ছিল যার কারণে মানে কয়েক মিনিটের ভিতরে পুরো কন্টেনার ইয়ার্ড পুড়ে গেল। আর যে আগুন নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিসের 35টা ইউনিট একযোগে কাজ করলো, যেটা নিয়ন্ত্রণে আনতে পারতেছে না। কার্গো টার্মিনালের ভিতরে তো এমন রাসায়নিক কোনো দ্রব্য থাকার কথাই না, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, যদি তর্কের খাতিরে মাইনেও নেই তাদের কাছে কোনো রাসায়নিক দ্রব্য ছিল যেটা কিনা তেজস্ক্রিয় ছিল, তো আমার কথা সেটা স্ক্যানিং করার পর কেন সেটা বিমানবন্দরে রাখা হলো? বিমানবন্দর আমরা জানি সম্পূর্ণ সিকিউর একটা এলাকা, সেখানে কোনো বিস্ফোরক জাতীয় দ্রব্য বা রাসায়নিক তেজস্ক্রিয় পদার্থ এখানে রাখা যায় না। তো এটা এমন কি কিছু হইতে পারে না যে কোনো পার্সেলের মধ্যে বা কোনো পণ্যের মধ্যে কোনো বিস্ফোরক কিছু একটা আনা হয়েছিল, যেটার কারণে এরকম ভাবে ভয়াবহ ভাবে অগ্নিকাণ্ডটা এত দ্রুত ছড়াই গেল? হইতে কিন্তু পারে, আমরা কিন্তু কোনোটা উড়াই দিতে পারি না। কারণ এখন বাংলাদেশে যা কিছু ঘটবে এখন থেকে নির্বাচনের আগ পর্যন্ত সবকিছুই সন্দেহের তালিকায় রাখতে হবে, সবকিছুই অস্বাভাবিক মনে রাখতে হবে। কোনো কিছুই এখন স্বাভাবিক পর্যায়ে ধরা যাবে না। এখন স্বাভাবিক পর্যায়ে যেটাই আমরা ধরবো সেটাই আমাদের সবচেয়ে বড় বোকামি।
তো বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখন নির্বাচনের জন্য আসলে আর কি এক প্রকার পাগল হয়ে গেছে। তো নির্বাচন তারা সেটা লড়তে পারে, তাদের অধিকার আছে, তারা নির্বাচন চাইতে পারে, গণতান্ত্রিক একটা দেশ স্বাভাবিক ক্রমে এটা নির্বাচন চাবে। তবে আমার কাছে যেটা বিষয়টা খটকা লাগতেছে সেটা হলো এই যে সিরিয়াল আগুনগুলা লাগতেছে, এই আগুনগুলা লাগানো আসলে কি স্বাভাবিক, নাকি এর পিছনে কোনো বড় রহস্য কাজ করতেছে, যেটা আমাদের জাতীয় নিরাপত্তা এবং কি আমাদের সাধারণ জীবনের উপর কোনো হুমকি আসতেছে? এটা বাংলাদেশের গোয়েন্দা বাহিনী ভালো জানবে, বাট বাংলাদেশের গোয়েন্দা বাহিনীকে আমি খুব একটা ভরসা করি না, কারণ তারা সবাই প্রায় বলতে গেলে 17 বছর শেখ হাসিনার স্বৈরশাসনের আওতায় থাকে, তারাও আসলে আর কি দেশের প্রতিরক্ষা এবং কি দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুব একটা তারা চিন্তা ভাবনা করে না। তো এই মুহূর্তে সবকিছু বিবেচনা করতে করতে গেলে এই যে মানে লাগাতার যে সিরিয়াল ভয়াবহ যে অগ্নিকাণ্ড গুলা করতেছে, এগুলো আসলে কোনোভাবেই স্বাভাবিক না। কেন স্বাভাবিক বললাম না? এই যে বললাম যে গতকালকে জুলাই সনদ সইয়ার কথা ছিল, সেখানে আহত জুলাই যোদ্ধা যারা গেছে তাদেরকে বেধড়ক ভাবে পিটানো হয়েছে, হামলা করা হয়েছে তাদের উপর। এবং জুলাই সনদ স্বাক্ষরিত করছে যেটা থেকে না কোনো আইনি ভিত্তি দেয় নাই। অর্থাৎ আইনি ভিত্তি না দিলে সেটা চাইলে যে কোনো সরকার সেই সনদ বাতিল করে দিতে পারে, বা যে কেউ চাইলে সেই সনদে উল্টে ফেলে। সনদের কোনো ভিত্তি নাই, আইনি কোনো প্রক্রিয়া ভিত্তি নাই। মানে যেটা জনগণ চাইছিলাম আমরা জুলাই বিপ্লবের পরে, যে একটা জুলাই সনদ হবে যেটার ভিত্তিতে আগামী রাষ্ট্র কাঠামো কেমন হবে একটা রূপরেখা তার ভিতরে থাকবে, যে কিভাবে নির্বাচন হবে বা নির্বাচনের ক্ষমতা কেমন হবে, বেশ কিছু মৌলিক সংস্কার, সেটা সবই আমাদের এই জুলাই সনদের ভিতরে উল্লেখ ছিল। বাট সেটা আমরা আসলে দেখলাম না, সেটা বাস্তবায়ন হইল না। তার একদিন পরে আজকে ঢাকা বিমানবন্দরের কার্গো ইয়ার্ড এরকম গুরুত্বপূর্ণ একটা স্পর্শকাতর জায়গায় আজকে পুরো ভয়াবহ অগ্নিকাণ্ড। দুপুরের পরের থেকে সমস্ত বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সারা ঢাকা শহরের প্রায় 40টির ইউনিট লাগাতার কনস্ট্যান্টলি এখনো কাজ করছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসে নাই। এই রাত বাজে 11টায় এখন কিন্তু টার্মিনালে আগুন নিয়ন্ত্রণ আসে নাই। তাহলে আপনি বুঝতে পারতেছেন কেমন ভয়াবহ আসলে আগুন ধরছে। তো একটা দেশে বিমানবন্দরের কার্গো এয়ারে কোন রকম বিস্ফোরক বা তেজস্ক্রিয় কোনো পদার্থ রাখা যায় না, এটা হলো আমরা জানি। তারপরে কিভাবে একটা কার্গো টার্মিনালের ভিতরে এরকম রাসায়নিক দ্রব্য রাখা হইলো, আর এই তেজস্ক্রিয় পদার্থ থাকার কারণে এত ভয়াবহ একটা অগ্নিকাণ্ড হলো যেটা নিয়ন্ত্রণই করা গেল না। এখন অব্দি পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আসে, পুরো কার্গো টার্মিনাল পুড়ে ছারখার হয়ে গেছে। কোটি কোটি টাকার ব্যবসায়ীদের মালামাল নষ্ট হয়ে গেছে পুড়ে। তো এটা আসলে আমার মনে হইতেছে কোনো দিক দিয়ে একটা ষড়যন্ত্র, বা এর পিছনে হয়তো সামনে বড় একটা কিছু করবে, যেটার কারণে এটা একটা নমুনা, বা এর পিছনে বড় কিছু একটা চলতেছে যেটার ধামাচাপা দেওয়ার জন্য হয়তো আজকের এই অগ্নিকাণ্ডটা ঘটাইলো, যাতে সবার মোটিভেশন অগ্নিকাণ্ডের উপর থাকে। কারণ আমরা প্রতিটা সময় থেকেও দেখে আসছি, যখন কিনা আপনি কোনো কিছু একটা করবেন, মানে একটা অপরাধকে ধামাচাপা দিবেন বা বড় একটা ক্রাইম করবেন, তার আগে ছোটখাটো এরকম এরকম অগ্নিকাণ্ড, রেল অ্যাক্সিডেন্ট, বা বাসে আগুন, বা ভবন ধস, বিভিন্ন ধরনের আর কি একটা ন্যারেটিভ আওয়ামী লীগ সরকারের সময় তৈরি করতে দেখছি আমরা। এটা নতুন কিছু না। তো এখনো কি সেরকম কিছু চলতেছে কিনা এটা আমরা উড়ে দিতে পারি না। কারণ স্বৈরাচার 17 বছর থাকার পর সরে গেল, স্বৈরাচারের দোষররা কিন্তু এখনো যায় না। তারা কিন্তু এখনো বহাল তবিয়তে দায়িত্বে দায়িত্বে কিন্তু অর্পিত আছে তাদের উপর। এমনকি তারাই আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী, ভারতের নির্দেশনা অনুযায়ী দেশে কিন্তু নাশকতা সৃষ্টির জন্য সম্পূর্ণভাবে চেষ্টা করছে। কখনো আমরা দেখছি জুডিশিয়াল কু করার চেষ্টা করছে, কখনো সচিবালয়ে অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে, কখনো দেখা গেছে যে আপনার বিভিন্নভাবে বিভিন্ন শ্রমিক মিছিলে, বিভিন্ন মিছিলে আওয়ামী লীগের লোকরা যুক্ত হয়ে নাশকতা তৈরি করছে, ফ্যাক্টরিতে আগুন দিছে, বাসে আগুন দিছে, রাস্তায় ভাঙচুর চালাইছে, সব আওয়ামী লীগের লোকজনরা। তো এই সাম্প্রতিক সময় সব ঘটনাগুলা পরিপ্রেক্ষিতে মিলাইলে এই আগুনগুলো আসলে কোনোভাবেই আমাদের কাছে স্বাভাবিক মনে হইতেছে না। তো নিরাপত্তা বাহিনী যে আসলে কতটা দায়িত্বশীলতার সাথে কাজ করতেছে সেটা নমুনা আমরা দেখতেই পাইতেছি। কারণ একটা দেশের একটা বিমানবন্দরে এমন বড় দুর্ঘটনা ঘটার আসলে কথা না। তারপর এটা কোনো সাবোটাইজেশন বা কোনো রকম পলিটিক্যাল বা কোনো রকম কোনো বিদেশি শক্তির ইনভলভমেন্ট আছে কিনা সেটা তো আমরা আসলে অনুমান করতে পারি, বাট আমরা কিন্তু কোনো ডিক্লারেশন দিতে পারি না এটা ছিলই। তবে আমরা যেটা মনে করি, যেটার পিছনে ভারত ওতপ্রোতভাবে জড়িত আছে এই সিরিয়াল অগ্নিকাণ্ডগুলোর পিছনে, হয়তো সামনে জাতীয় নির্বাচন, নির্বাচন আগে কোনো একটা এমন ভয়ানক কিছু একটা করার তাদের প্ল্যানিং আছে,
যেটার কারণে আর কি তারা অগ্নিকাণ্ডটা কইরা বড় একটা কিছু করবে, যেটা জানি ঢাকার জন্য এই অগ্নিকাণ্ডটা আর কি সাজাইনে লাগানো হয়েছে, যাতে কিনা সবার মোটিভেশন কিছুদিন এই অগ্নিকাণ্ডের উপর থাকুক। কারণ আমরা বাংলাদেশে একটা ঘটনা ঘটলে বেশ অনেক কিছুদিনই আমরা দেখা যায় কি এর পিছনে সময় দিয়ে, এর পিছনে আমরা আফসোস করি, বা এর পিছনে আমরা শোক জানাই, বা এর পিছনে এটা নিয়ে আর কি আমরা বেশ কিছুদিন পড়ে থাকি। তারপরে দেখা যায় নতুন আরেকটা ঘটনা আসে, সেটা নিয়ে আমরা সেই যে এই ঘটনার ধামাচাপা করে থাকি। এই ঘটনার উপরে আমরা যতক্ষণ ফোকাস দেবো, এর মধ্যে কোনো ভয়ানক কিছু যে করা হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। যে কোনো কিছু তারা করতে পারে, তারা যে কোনো কিছুই কিন্তু করতে পারে, আমাদের এটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত যে কথাটা সেটা হচ্ছে, যেই সরকারি ক্ষমতায় আসুক, নির্বাচন ফেব্রুয়ারিতে, যেটা ডক্টর ইউনূস, প্রফেসর ইউনূস ঘোষণা করছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে, কিন্তু জুলাই সনদ আইনি কোনো ভিত্তি দেয় না, অর্থাৎ এটা একটা ডামি নির্বাচন হবে সামনে, আশা করা যায়। ডামি নির্বাচন হইলেও ভারতের পরিকল্পনা রিফর্ম আওয়ামী লীগ গঠন করে বা আওয়ামী লীগের কিছু অংশকে নির্বাচনের ভিতরে আনা, যেটা আনতে গেলে এই মুহূর্তে সরাসরি ভারতের পক্ষে সম্ভব না। তার মধ্যে কিছুদিন আগে আমরা জানি যে আন্তর্জাতিক গণহত্যা এবং কি গুম খুনের অভিযোগে সেনাবাহিনী প্রায় 25 জন না 30 জন মেজরকে, মানে উচ্চপদস্থ কর্মকর্তাদের কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করছে। তার মধ্যে 15 জনকে সেনাবাহিনী অলরেডি সেনা হেফাজতে রাখছে। তাদের মধ্যে 46 ইনফেন্ট্রি ব্রিগেড, 46তম সেনাবাহিনী 46তম ব্রিগেড নাকি একটা সামরিক কু করার চিন্তা ভাবনা করছিল আর কি, এরকম ভাবে আমরা জানতে পারছি। সত্যি কিনা আমরা বলতে পারবো না কি, এরকম একটা কথা আমরা শুনছি। তো এমন অনেক কিছুই আর কি বাংলাদেশে ঘটে চলতেছে আমাদের চোখের অন্তরালে, কিন্তু আমরা বুঝতে পারতেছি না। আমরা যখন বুঝতে পারবো, দেখা যায় ততক্ষণের ভিতরে অনেক কিছু শেষ হয়ে যাবে। তাই সমস্ত দেশবাসী ভিডিওটা, আমার এই লাইভটা যে 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 যেখান থেকে দেখতেছেন, সকলের কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা সজাগ থাকেন। আপনারা এখন সজাগ থাকেন, আপনারা এখন যথেষ্ট সচেতন। কাজে আপনাদের একটা ভুল ডিসিশন আগামীতে এই বাংলাদেশকে কিন্তু চিরতরে ধ্বংস করে দিতে পারে। সেজন্য আপনারা সকলে সজাগ থাকুন। কি হয় সবসময় নজরে রাখুন। প্রত্যেকটা জিনিস নিয়ে আপনারা গবেষণা করেন, বিশ্লেষণ করেন, যুক্তিতর্ক উঠান। একটা বিষয় নিয়ে যখন আপনি যুক্তিতর্ক করবেন, তখন দেখবেন তার ভুল ঠিক অনেক কিছু আপনার সামনে চলে আসবে, অনেক প্রশ্ন আপনার মাথায় ঘুরতে পারে। বাট একটা জিনিস নিয়ে যখন আপনি সমালোচনায় না করবেন, কারোর সাথে একটা নিজের আলাপ আলোচনায় না করবেন, তখন কিন্তু আপনি সেটার ভুল ঠিক বুঝতে আপনার কিন্তু পারবেন না। ওই সারা দেশের অগ্নিকাণ্ডের ঘটনা, এটা সম্পূর্ণভাবে একটা রহস্যময়। এই রহস্য আমরা আশা করি খুব শীঘ্রই উদ্ঘাটন করতে পারবো। তার আগ পর্যন্ত সকলে সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, চোখ কান খোলা রাখবেন। বিশেষ করে আমরা যারা জুলাইয়ের সাথে যারা ওতপ্রোতভাবে যুক্ত রয়েছি, তাদের উপরে, তারাই মূলত এখন এই মুহূর্তে রাজনৈতিক দল এবং কি ভারতের মূল টার্গেটের ভিতরে আছে, যে কিভাবে জুলাই আন্দোলনের সাথে যুক্ত যারা ছিল তাদেরকে শেষ করে দেওয়া যায়। কারণ তাদেরকে একবার শেষ করে দেওয়া গেলে এই বাংলাদেশে আর দ্বিতীয়বার স্বৈরাচার পতন বা সরকারের বিরুদ্ধে কথা করার মতো কোনো সাহস নেই। তো এটা হলো সব থেকে মূল বিষয়। যেটাই হোক, হইতে পারে অনেক কিছু, হইতে পারে আমারও মনের ভুল। যাই হোক, সেটা আল্লাহ তালাই জানে ভালো। বাট এই মুহূর্তে যেটা আমার কাছে সব থেকে বেশি মনে হইতেছে সেটা হচ্ছে, দেশে ভয়াবহ একটা ষড়যন্ত্র চলতেছে, যে ষড়যন্ত্রের বলি সাধারণ মানুষই দিতে হবে। এখন সারা দেশবাসীর কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আপনারা চোখ কান খোলা রাখুন, সচেতন থাকুন, এমনকি কোনো গুজবে কান না দিয়ে সত্যটার আগে যাচাই করার চেষ্টা করবেন যে কি হয়েছে আসলে। তো আজকে বিমানবন্দরে এই অগ্নিকাণ্ড নিছকই কোনো দুর্ঘটনা না, এটা আমরা এক প্রকার নিশ্চিত বলতে পারি। এর পিছনে ডেফিনেটলি কোনো বিদেশি শক্তি বা বেশি কোনো একটা ষড়যন্ত্রকারীদের হাত আছে, এটা শিওর। বাট এখন পর্যন্ত কোনো প্রতিবেদন আমরা পাইনি হাতে, বা আইএসপিআর বা সিভিল এভিয়েশন এখনো কোনো বিবৃতি প্রকাশ করে না কিভাবে আগুন লাগছে বা কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা আগুনের সূত্রপাত কিভাবে হতে পারে। তো এই সবকিছু বিবৃতি পাইলে আমরা আরো আমাদের বিশেষ কিছু সোর্স থেকে আমাদের কাছে কিছু ইনফরমেশন আমরা কালেক্ট করার চেষ্টা করতেছি। সবকিছু আমাদের হাতে আসলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার এই বিষয়ে আমরা আপডেট জানাবো। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।